তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 19 পেপার থেকে দুটি 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান। প্রথমেই ভূমিকা দেখো। ঊনবিংশ শতাব্দীর ভারতে যখন নারীদের সামাজিক অবস্থান ছিল চরম অবহেলিত ও কুসংস্কারচ্ছন্ন, সেই অন্ধকার যুগে নারী মুক্তি ও শিক্ষার আলোকবর্তিকা হাতে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন সাবিত্রীবাই ফুলে। 1831 সালের 3রা জানুয়ারি মহারাষ্ট্রের নায়েগাঁওয়ে জন্মগ্রহণ করা সাবিত্রীবাই ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হিসাবে পরিচিত। তিনি কেবল নারী শিক্ষার প্রসারেই নয়, জাতপাত ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেও আমৃত্যু লড়াই করেছেন। প্রখ্যাত ঐতিহাসিক গেইল ওমভেট তার অবদান সম্পর্কে বলেছেন, সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলে কেবল সমাজ সংস্কারক ছিলেন না, তারা ছিলেন ভারতের আধুনিক নারীবাদের প্রকৃত রূপকার ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের মূল স্থপতি। ঔপনিবেশিক ভারতে উচ্চবর্ণের পুরুষতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে প্রান্তিক নারী ও দলিতদের অধিকার আদায়ের যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন আধুনিক ভারতের ইতিহাসে, তা এক যুগান্তকারী অধ্যায়। এবার বলা হচ্ছে যে নারী শিক্ষা ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান। তারপরে নারী শিক্ষা ক্ষেত্রে একটা পোর্শন আলোচনা করব, তারপরে হচ্ছে সমাজ সংস্কারের ক্ষেত্রে। দেখো, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মহারাষ্ট্রের নারী, বিশেষত দলিত ও শূদ্রদের শিক্ষার অধিকার একেবারেই ছিল না। সাবিত্রীবাই অনুধাবন করেছিলেন যে নারীদের সামাজিক ও মানসিক শৃঙ্খল থেকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। এই উদ্দেশ্যে 1848 সালে তিনি তার স্বামী জ্যোতিরাও ফুলের সঙ্গে মিলে পুনের ভিড়েওয়াড়ায় মেয়েদের জন্য ভারতের প্রথম দেশীয় বিদ্যালয় স্থাপন করেন। সে যুগে একজন দলিত মহিলা শিক্ষিকা সেই যুগে একজন দলিত মহিলার শিক্ষকতা করাকে সমাজ ঘোরতর অপরাধ বলে মনে করত। সাবিত্রীবাই যখন স্কুলে পড়াতে যেতেন তখন রক্ষণশীল সমাজপতিরা তার দিকে পাথর, কাদা ও গোবর ছুঁড়ে মারত, কিন্তু এই অপমান তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। তিনি ব্যাগে একটি অতিরিক্ত শাড়ি নিয়ে যেতেন এবং স্কুলে পৌঁছে নোংরা শাড়ি বদলে ছাত্রীদের ক্লাস নিতেন। নারী শিক্ষার প্রসারে তার এই অদম্য জেদ তার অতুলনীয় মানসিক দৃঢ়তার প্রমাণ দেয়। তারপরে কি, 1848 থেকে 1852 সালের মধ্যে ফুলে দম্পতি মহারাষ্ট্রে বিভিন্ন প্রান্তে মূলত নারী ও নিম্নবর্ণের মানুষের জন্য মোট 18টি স্কুল প্রতিষ্ঠা করে। সাবিত্রীবাই তার শিক্ষাদান পদ্ধতিতে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং ছাত্রীদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখা, দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্রীদের স্কুল ছুট কমানোর জন্য তিনি তাদের বৃত্তি দেওয়ার ব্যবস্থাও চালু করে, অর্থাৎ স্কলারশিপ। এছাড়া নারী শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য তিনি ফতেমা শেখরের মতো সহযোদ্ধাদের প্রস্তুত করেছিলেন, যিনি ছিলেন ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষিকা। সাবিত্রীবাই তার কাব্যফুলে এবং দেখো, বাভন কাশী সুবোধ রত্নাকার নামক কবিতাগুচ্ছের মাধ্যমে সমাজকে শিক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। তার কবিতাগুলিতে দলিত ও নারীদের আত্মমর্যাদা জাগরণের ডাক দেওয়া হয়েছিল। ঐতিহাসিক রোজালিন্ড ও হ্যানলন ঊনবিংশ শতাব্দীর এই অসামান্য উদ্যোগ প্রসঙ্গে লিখেছেন, ফুলের দম্পতি শিক্ষা বিস্তারের উদ্যোগ কেবল ঔপনিবেশিক শিক্ষার অন্ধ অনুকরণ ছিল না, বরং তা ছিল হিন্দু ব্রাহ্মণ্যবাদী আধিপত্যকে ভেঙে সমাজের নিচুতলার মানুষদের জন্য এক স্বাধীন ও বিকল্প ও বুদ্ধিভিত্তিক পরিসর তৈরির সংগ্রাম। এবার হচ্ছে সামাজিক সংস্কার ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান। সাবিত্রীবাই ফুলে কেবল একজন শিক্ষিকাই ছিলেন না, তিনি ছিলেন একজন আপসহীন সমাজ সংস্কারক। তার সমাজ সংস্কারের মূল লক্ষ্য ছিল জাতপাত, অস্পৃশ্যতা এবং নারী নির্যাতনের
সম্পূর্ণ মূলোৎপাটন। 1873 সালে জ্যোতিরাও ফুলের প্রতিষ্ঠিত সত্যশোধক সমাজ এ তিনি ছিলেন অন্যতম প্রধান চালিকা শক্তি। জ্যোতিরাওয়ের মৃত্যুর পর তিনি এই সমাজের নেতৃত্বভার নিজের কাঁধে তুলে নেন। তৎকালীন সমাজে বিধবা নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। পরিবার বা সমাজে অনেক বিধবা নারী যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হলে লোকলজ্জায় আত্মহত্যা করতে বা সন্তানকে হত্যা করতে বাধ্য হতেন। এই অসহায় নারীদের রক্ষার্থে 1853 সালে সাবিত্রীবাই ও জ্যোতিরাও নিজেদের বাড়িতেই বাল্য হত্যা প্রতিবন্ধক গৃহ স্থাপন করে। এখানে নারী নিরাপদে সন্তান প্রসব করতে পারেন। তারা কাশীবাই নামক এক ব্রাহ্মণ বিধবার সন্তানকে দত্তক নিয়ে যশবন্ত নাম দেন এবং তাকে চিকিৎসক হিসাবে গড়ে তোলেন। সেই সময় মহারাষ্ট্রের বিধবাদের মাথা ন্যাড়া করে এক অমানবিক প্রথা প্রচলিত ছিল। এর বিরুদ্ধে সাবিত্রীবাই তীব্র আন্দোলন গড়ে তোলে এবং পুনে ও মুম্বাইয়ের নাপিতদের সংঘবদ্ধ করে একটি ঐতিহাসিক ধর্মঘটের ডাক দেন, যাতে তারা বিধবাদের মাথা ন্যাড়া করতে অস্বীকার করে। এছাড়া অস্পৃশ্যতা দূরীকরণে তিনি নিজের বাড়ির জলের জলাধার দলিত ও অনিচ্ছুকদের অচ্ছুতদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, যা সেই যুগের প্রেক্ষাপটে ছিল এক অভাবনীয় সাহসিকতা ও সাম্যের নিদর্শন। সত্যশোধক বিবাহ রীতির মাধ্যমে তিনি পুরোহিত ছাড়াই এবং যৌতুকবিহীন নারী পুরুষের সমমর্যাদাপূর্ণ বিবাহের প্রচলন করে। 1897 সালে পুনে যখন ভয়াবহ প্লেগ মহামারী দেখা যায়, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাবিত্রীবাই রোগীদের সেবার জন্য একটি ক্লিনিক খোলেন। প্লেগে আক্রান্ত এক দলিত শিশুকে পিঠে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি নিজেও এই মারণ রোগে আক্রান্ত হন এবং 1897 সালে 10ই মার্চ মৃত্যুবরণ করেন। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। ভালো নম্বর পাওয়ার জন্য আসলে এইভাবে গুছিয়ে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের 7 সেমিস্টারে 5টা ডিএসসিসি পেপার আছে। এই 5টা ডিএসসিসি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই উন্নত মানের স্টাডি মেটেরিয়াল তোমরাও পারচেস করতে পারো। দেখো এবার পরের প্রশ্ন আজকের ক্লাসে, যে উপনিবেশিক ভারতে মুসলিম নারীদের জাগরণে এবার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ভূমিকা। দেখো প্রথমেই ভূমিকা, উপনিবেশিক ভারতে বিশেষত 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে বাঙালি মুসলিম সমাজ ছিল গভীর কুসংস্কার, অশিক্ষা এবং কঠোর অবরোধ প্রথায় আবদ্ধ। এই অন্ধকারচ্ছন্ন সময়ে মুসলিম নারীদের শিক্ষার আলোয় আলোকিত করে তাদের সামাজিক অর্থনৈতিক ও বহুদিক জাগরণের পথপ্রদর্শক হিসাবে আবির্ভূত হন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পিতৃতন্ত্রের নিগড়ে বন্দী নারীদের শৃঙ্খল মোচনে তার আপসহীন সংগ্রাম ছিল বাংলার সমাজ ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। প্রখ্যাত গবেষক ও ঐতিহাসিক গোলাম মুর্শিদ তার নারী জাগরণ বিষয়ক আলোচনায় যথার্থই বলেছেন, 19 শতকে বাংলার নারী জাগরণের ইতিহাসে রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এক অবিস্মরণীয় ব্যতিক্রম। তিনি কেবল স্বপ্ন দেখেননি, তা বাস্তবায়নের পথও তৈরি করেছিলেন। এবার বেগম রোকেয়ার ভূমিকা, প্রথম হচ্ছে দেখো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসার ও স্কুল প্রতিষ্ঠা। রোকেয়া গভীরভাবে বিশ্বাস করতেন যে সঠিক শিক্ষাই নারী মুক্তির একমাত্র পথ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা ছাড়া সামাজিক সম্মান অর্জন অসম্ভব। এই উদ্দেশ্যে তিনি 1909 সালে বিহারের ভাগলপুরে মাত্র 5 জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1911 সালে কলকাতায় স্থানান্তরিত হয়। রক্ষণশীল সমাজের প্রবল সমালোচনা, ফতোয়া ও ভ্রুকুটি উপেক্ষা করে তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে ছাত্রীদের সঙ্গে আনার ব্যবস্থা করেন। এমনকি পর্দা প্রথা মেনে ছাত্রীদের স্কুলে আনার জন্য তিনি বিশেষ ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে। তার এই প্রতিষ্ঠানটি বাঙালি মুসলিম মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে একটি মাইল ফলক। পুঁথিগত শিক্ষার পাশাপাশি মেয়েদের স্বাবলম্বী করার জন্য সেখানে সেলাই ও হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হতো। তারপরে লেখনীর মাধ্যমে নারী স্বাধীনতার প্রসার ও বৌদ্ধিক বিদ্রোহ। সমাজের
সমাজ সংস্কারের পাশাপাশি রোকেয়ার প্রধান হাতিয়ার ছিল তার তীক্ষ্ণ ও শানিত লেখনী। প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে তিনি ঘুমন্ত সমাজকে জাগ্রত করেছিল। মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী মতো কালজয়ী গ্রন্থগুলির মাধ্যমে তিনি পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামি ও ধর্মের নামে নারীদের ওপরে হওয়া শোষণের তীব্র সমালোচনা করেন। ঐতিহাসিক ভারতী রায় রোকেয়ার এই বহুদিক বিদ্রোহ প্রসঙ্গে মন্তব্য করেছেন, রোকেয়ার কলম ছিল সবচেয়ে বড় অস্ত্র। সুলতানার স্বপ্নের মাধ্যমে তিনি এমন এক নারী শাসিত কল্পরাষ্ট্রের জন্ম দিয়েছিলেন যা সেই যুগের প্রেক্ষিতে ছিল এক চূড়ান্ত বৈপ্লবিক চিন্তাধারা। 1905 সালে রচিত সুলতানার স্বপ্ন গ্রন্থে তিনি এমন এক লেডিল্যান্ডের কল্পনা করেছিলেন যেখানে নারীরা রাষ্ট্র পরিচালনা করে এবং পুরুষরা অন্দরমহলে বন্দী থাকে। এটি ছিল পিতৃতন্ত্রের প্রতি তার সূক্ষ্ম অথচ তীব্র চপেঘাট। তারপরে দেখো, সামাজিক সংগঠন এবং আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম গঠন। কেবল স্কুল প্রতিষ্ঠা বা লেখালেখির মাধ্যমে রোকেয়া নিজেকে সীমাবদ্ধ রাখেনি। তিনি নারীদের সংঘবদ্ধ করার প্রয়োজনীয়তাও মর্মে মর্মে উপলব্ধি করেন। মুসলিম মেয়েদের সামাজিক সমস্যাগুলির সমাধানের জন্য 1916 সালে তিনি প্রথম নারী সংগঠন আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম অর্থাৎ মুসলিম নারী সমিতি প্রতিষ্ঠা করেন। এই সমিতির মূল লক্ষ্য ছিল পিছিয়ে পড়া, দারিদ্র, বিধবা নারীদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, পারিবারিক সহিংসতা থেকে রক্ষা করা। সেই যুগে এটি ছিল মুসলিম নারীদের প্রথম একটি স্বাধীন প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের আইনি অধিকার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে মুক্তভাবে আলোচনা করতে পারতেন। তারপর হচ্ছে কঠোর অবরোধ প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম। বেগম রোকেয়া ইসলাম ধর্মের মূল সাম্যবাদী নীতির বিরোধী ছিলেন না, কিন্তু ধর্মের অপব্যাখ্যা করে নারীদের ওপর যে চরম অমানবিক অবরোধ প্রথা চাপিয়ে দেওয়া হয়েছিল তিনি তার কঠোর সমালোচনা করেছিলেন। তার অবরোধবাসিনী গ্রন্থে তিনি অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন কীভাবে অতিরিক্ত পর্দার কারণে নারীদের সাধারণ জীবনযাপন, চিকিৎসা, এমনকি জীবন বিপন্ন হয়েছে। তিনি নারীদের অন্ধ অনুকরণ না করে যুক্তিবাদী হতে শিখিয়েছিলেন। জোর দিয়েছিলেন যে মানসিক অবরোধ বা মনের পর্দা দূর করাই নারীর প্রগতির প্রথম ও প্রধান শর্ত। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। ভালো নম্বর পেতে গেলে এইভাবে ভালো উত্তর লিখতে হবে, উন্নত মানের উত্তর তোমাদের লিখতে হবে।